দর্শক সবাইকে ওয়েলকাম করছি গ্লো অ্যান্ড লাভলি প্রেজেন্স টিভিসি রেড কার্পেটে এবং আপনাদের সাথে রয়েছে আমি আশিয়া। দর্শক আজ মনটা একটু ভীষণ ফুরফুরে, কারণ আজকে রেড কার্পেটে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন চমৎকার কণ্ঠশিল্পীকে। তিনি কিন্তু আদ্যপান্ত একজন সঙ্গীতের মানুষ, তার পড়াশোনাও সঙ্গীতে এবং তার নিজস্ব গায়িকা স্টাইল সবকিছু মিলিয়ে কিন্তু দর্শকদের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছেন এবং ভীষণ সুন্দর গান করছেন এবং সম্প্রতি কিন্তু তার চমৎকার একটা মিউজিক ভিডিও আমরা দেখেছি। আমাদের সাথে উপস্থিত রয়েছে এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুবা মজুমদার। ওয়েলকাম টু রেড কার্পেট। কেমন আছেন? ভালো আছি। ঈদ কেমন গেল? ঈদ তো বিন্দাস কেটেছে। বিন্দাস কেন? ভালো কেটেছে কারণ গান রিলিজ হয়েছে, তো আনন্দটা বেশি দ্বিগুণ। আচ্ছা, চাঁদ থেকে কি মেঘটা সরে গেল নাকি আসলে এটা জানতে হলে দর্শকদের অবশ্যই মেঘে ঢাকা চাঁদ এই চমৎকার মিউজিক ভিডিওটি দেখতে হবে। অনুষ্ঠানের শুরুতেই এই চমৎকার গানটির আমরা 4টা লাইন শুনতে চাই। নিশ্চয়ই, শুরুতে গানটা শোনাইতেই হবে, তাই তো? ওকে। মেঘে ঢাকা চাঁদ সেজে কেন করো লুকোচুরি, থেকে থেকে উকি দিয়ে যাও, কে করেছে মানা বলো না, রেখে দিদা মনে ভালো যদি বাসো বলে দাও, রেখো না দ্বিধা মনে বলে দাও, কানে কানে রেখো না দ্বিধা মনে বলে দাও, কানে কানে। আচ্ছা, বলে দিলাম ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই যে চমৎকার একটা গান মুক্তি পেয়েছে বেশ কিছুদিন ধরে আমরা দেখছি এবং গানটা নিয়ে কিন্তু বেশ প্রশংসাও আমরা পাচ্ছি চারপাশ থেকে। গানটার পেছনের গল্পটা যদি একটু ছোট্ট করে জানি। পেছনের গল্পটা হচ্ছে, গানটা মানে শুরু করেছি অনেক অনেক দিন ধরে, 2019 সাল থেকে। তো এখন মনে হচ্ছে না, আমি গানটা অডিয়েন্সকে দিতে পেরেছি, তো এখন ভালো লাগছে। গানটা একটা গান যখন রিলিজ হয়ে যায় তখন পরবর্তী গানের জন্য আনন্দটা দ্বিগুণ হয়ে যায়, যে এখন আসলে অডিয়েন্সের কাছে আমার আরো ভালো গান দিতে হবে। একদম একদম। গানটা কে লিখেছেন? লিখেছে হচ্ছে আমার এক বড় ভাই, আমার কলেজেই পড়তেন উনি হচ্ছে SI খোকন ওনার নাম। তো উনি লিখেছেন, উনি সুর করেছেন আর অ্যারেঞ্জ করেছেন। কম্পোজার হচ্ছে আমাদের রাজন সাহা, উনি পুরোটা গান অ্যারেঞ্জ করেছে আর কি। শুটিং কোথায় হয়েছে? শুটিং হয়েছে আমাদের একদম পপুলার আমাদের শহর, আমার ঢাকার রমনায়। ওকে, রমনাতে শুটিং হয়েছে। রমনাতে শুটিং হয়েছে। গানটি দেখে কিন্তু বোঝাই যায় না এটা রমনা, এমন ভাবে আসলে এটাকে আসলে মানে দৃশ্য ধারণ করা হয়েছে, মানে মনে হচ্ছে ঢাকার বাইরে কিংবা অদূরে কোনো একটা জায়গায় এরকমই মনে হয়। সবাই আমাকে তাই জিজ্ঞেস করছিল যে ঢাকার বাইরে কোথাও হয়েছে এটা শুটিং? না না না, ঢাকাই হয়েছে। সারা কেমন পাচ্ছেন আপু? সবাই তো খুবই এক্সাইটেড ছিল, যেহেতু আমি একটা স্কুলে সঙ্গীতই পড়াই, ধানমন্ডি একটা স্কুলে আমি জব করি। তো ওখানে আমার বাচ্চারা বেসিক্যালি এই গানটার জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করছে, বলে মিস আপনার গানটা রিলিজ হয়েছে। ও আমি এতদিন ধরে মানে অনেক থামিয়ে রেখেছি, আলটিমেটলি সবাই পাবে আর কি, পাচ্ছে আর কি। বোঝা যাচ্ছে সবাই বেশ এক্সাইটেড ছিল। আচ্ছা, আমরা গানে আসছি, তার আগে একটু যেতে চাই যে আপনি তো পড়াশোনা যদি বলি, পড়াশোনা আপনি একটা সঙ্গীত কলেজ থেকে পড়াশোনা করেছেন, অনার্স মাস্টার্স সেখান থেকে কমপ্লিট করেছেন, একটু যদি গল্পটা বলেন। আমার কলেজ হচ্ছে সরকারি সঙ্গীত কলেজ, আর পাশাপাশি ছায়ানটে পড়েছি আমি। সরকারি সঙ্গীত কলেজে আমার পড়াশোনা শুরু, গ্রাজুয়েশন, তারপরে মাস্টার্স। ওখানে পড়াশোনা তো করেছি, ফোক অ্যান্ড ক্লাসিক্যাল মিউজিক ছিল সাবজেক্ট। দেন ওখানে আমার অনেক গুণী শিল্পীরাই আমার শিক্ষক ছিলেন, জহিরুল স্যার আমার শিক্ষক। তারপরে ডিপার্টমেন্ট ওয়াইজ তো সব ধরনের টিচার আছে, ফেরদৌসা ম্যাম ছিল তখন আমি যখন অ্যাডমিশন নেই। তারপর হচ্ছে ইন্দ্রমোহন রাজবংশী স্যার ছিলেন, অনেক 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 গুণী মানুষ, অনেক গুণী শিল্পী। তো এত গুণী মানুষদের আমি পেয়েছি। তারপর ছায়ানটে পেয়েছি চন্দনাদিকে, চন্দনা মজুমদার। সবাই যদিও বলে ফেলে চন্দনা মজুমদারের কেউ আমি, এটা কারণ খুব মজার বলে। আবার বাপ্পা মজুমদার, বাপ্পাদা মজুমদারের কারণে সবাই রিলেট করে আমি বাপ্পা মজুমদারের ফ্যামিলি রিলেটেড কেউ, বা চন্দনাদির ফ্যামিলি রিলেটেড কেউ, চন্দনা মজুমদার যেহেতু। বাট রুবা মজুমদার আমার একটা অফিসিয়াল নেম আর কি। আপনি তো আসলে ফোক গানগুলোকে একটু ফিউশন করে করতে পছন্দ করেন। হ্যাঁ, আমি ফোকে যেহেতু আমার পড়াশোনা, ছায়ানটেও আমি ফোকেই পড়াশোনা করেছি।
তো ফোকটা নিয়ে অনেক বেশি থাকা হয়। আর এইটা এই গানটা যখন ভাইয়া আমাকে দিয়েছিল, আমার কাছে মনে হচ্ছে একটু আমার নিজস্ব একটা জনরা থাকে না, মানুষ গেয়ে ওঠে নিজের সুরে, তো ওইটা একটা ফিল পেয়েছিলাম, যার জন্য গানটা আমি নিয়েছি, উনি আমাকে দিয়েছে। আমার প্রথম গানটাও আপনি শুনেছেন, বলছিলেন আমাকে আমরা যখন অফেয়ারে ছিলাম, হ্যাঁ, গল্প করছিলাম, তখন গল্প করছিলাম, তো ওই গানটাও বেশ নাইস। আচ্ছা, যে রোদের গানটার কথা, বাড়ি, হ্যাঁ, ওই নিজস্ব জনরার কিছু গানও করি। গানটা রিলিজ হয়েছে 2019 আমি ভুল না করলে, না? 2019 রিলিজ হয়েছিল গানটা, রোদের বাড়ি, ওরকম 18-19 এই 18-19 জি সিরিজ রিলিজ করেছে। এবং এই গানটা কিন্তু ভীষণ জনপ্রিয়তা পেয়েছে, এবং স্বয়ং ফাহমিদা নবীর কথা আপনি বলছিলেন যে সে একটু কনফিউজ ছিল, এটা কি আসলে ইন্ডিয়ান কোনো মেয়ের কোনো ভয়েস আমরা শুনতে পাচ্ছি কিনা, এরকম একটা ব্যাপার ছিল। এটা কি কলকাতার মেয়ে, মানে আমার যে কম্পোজার ছিলেন হচ্ছে সজীব দাস, সজীব দাই সবকিছু অ্যারেঞ্জ করেছে। তো সজীব দা বলেছিল যে না না না, আমাদেরই মেয়ে, ও রুবা আমাদের ঢাকার মেয়ে, পড়াশোনা ঢাকায়। ওকে, আমরা কি একটা ফোক ঘরানার কোনো একটা গানের 4টা লাইন শুনতে পারি কিনা? ফোক, হ্যাঁ ফোক শুনি। শাইজির বাণী শুনবো নাকি অন্য কিছু? যে কোনো কিছু। শাহ আব্দুল করিম গায়, অনেকদিন ধরে শাহ আব্দুল করিমের সাথে থাকা, মানে গানের সাথে থাকা শাহ আব্দুল করিমের গান। আমি অবশ্য শাহ আব্দুল করিমের বাড়িতেও গিয়েছিলাম, ওনাকে আমি পেয়েছি। উনি তখন জীবিত ছিলেন, তো আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম এবং আমার খুব ভালো লেগেছিল। আমি ওনার একদম সামনে বসে গল্প করেছি। আমি যখন বলেছি আমি গান করি, উনি আমার মাথায় হাত দিলেন। ওই অনুভূতিটা আমার খুব নাইস, একদম সামনাসামনি দেখা, একদম চমৎকার একটা ব্যাপার, খুব সুন্দর ছিল। ওনার গানটাই গাই। বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সইগো, বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে। চমৎকার। এবং এই গানটা বাংলাদেশে এতটাই জনপ্রিয়, আমার মনে হয় খুব কম মানুষই আছে যে আসলে এই গানটা সম্পর্কে জানেন না, মানে এত জনপ্রিয়। স্পেশালি কনসার্টগুলোতে কিন্তু এই গানগুলো বেশ বসন্ত বাতাস। ওনার শাহ আব্দুল করিমের অনেক গানই এত জনপ্রিয়, এবং আমরা আসলে এখনো স্টেজে উঠলেই তো ওনার গান গাই। শাহ আব্দুল করিম, রাধা রমন, তারপর আছে আমাদের ফকির লালন শাহ, এনাদের গান তো আসলে মাটির গান। এই গানই আমাদের বেঁচে থাকা। স্টেজে তো পারফর্ম করা হয়। হ্যাঁ, আচ্ছা, স্টেজে পারফরমেন্সের ক্ষেত্রে থাকে না অনেক মজার মজার অভিজ্ঞতা থাকে, অনেক মজার স্মৃতি থাকে, অনেক ফ্যান একদমই সামনাসামনি আপনাদেরকে দেখে, এই বিষয়গুলো কেমন লাগে আপু? এটা তো ভীষণই আনন্দের থাকে যে মানে যারা আমাকে চেনে জানে, মানে তারা তো খুব কাছ থেকে সেই একটা ছবি তোলা বা তাকে কিছু লিখে দেওয়া, এই যে অনুভূতিটা, এটা খুব ডিফারেন্ট, এটা খুব মজার। এটা মানে ওই এনার্জিটা মনে হয় আরো 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 বেশি শিল্পীকে বাঁচিয়ে রাখে, আর অনুপ্রাণিত করে। কোন করে। ধরনের গানগুলো আসলে দর্শকরা বেশি রিকোয়েস্ট করে থাকে ওই সময়? আমি স্টেজে ফোক গানই বেশি করি, আমি লোকগান, মাটির গানগুলো বেশি করা হয়। হ্যাঁ, এবং আপনার কিন্তু একটা ব্যান্ড আছে ঢাকা ফোকস, যেটা আমরা জানি, ব্যান্ডটা সম্পর্কে যদি একটু বলেন আপু আমাদের। ঢাকা ফোকস আমার তো অবশ্যই আর 4জন মিউজিশিয়ান আছে। কখনো কখনো আমার যখন ঢোল আমার ভীষণ প্রিয় ইনস্ট্রুমেন্ট, তো ঢোল যখন লাগে হয়তো বা তখন আমি আমার যে ইনস্ট্রুমেন্ট মিউজিশিয়ান আছে ওনাকে আমি চেয়ে নেই। তো আমি আমার মিউজিশিয়ানদের সাথে প্র্যাকটিস করি, আমার সপ্তাহে প্র্যাকটিস থাকে, প্র্যাকটিস করি, গান হবে আরো। আর স্টেজ তো হয়, যখন যখন প্রোগ্রাম হয় আমি ওইটাই ওদেরকে নিয়ে মুভ করি। আচ্ছা, ঢাকা মিউজিশিয়ান এখন টোটাল মেম্বার কয়জন আছে? 5 জন না? জি। আচ্ছা, ঢাকা ফোকস নিয়ে কি আসলে অ্যাক্টিভিটি যদি আমরা জানতে চাই, কোথাও পারফর্ম করতে যাওয়া হয় কিনা ঢাকায় আর ঢাকার বাইরে? কিছু মুহূর্ত তো থাকে, একটু ডিফারেন্ট মুহূর্ত তো আমরা পার করি। আবার হ্যাঁ, ওদের সাথে যাওয়া হয়। ধানমন্ডি ক্লাবে প্রোগ্রাম ছিল, আর তারপরে ছিল হচ্ছে আমার কি বলে উত্তরা ক্লাবে, তখন ওরা আমার সাথেই মুভ করেছে। আচ্ছা আপু, মিউজিকে তো অনেক অনেক জনরা আছে, এত জনরা থাকতে আসলে ফোক জনরাটা বেছে নেওয়ার কারণ কি? আপনার স্টাইল, লুক, গেট আপ সব জায়গায় হচ্ছে ব্যান্ড মিউজিকের সাথে একদম না রকিং। আমি তো স্টেজে তো একটা আর্টিস্ট সব ধরনের গানই গায়, তো কখনো আমার যেমন খুবই পছন্দের শিল্পী অবশ্যই আছে, জেমস ভাই আমার ভীষণ পছন্দ। জেমসের গান শুনবো আজকে আপনার মুখে, আমার গলায়। হ্যাঁ, আমি ওনার একটা গান কভার করেছি। তারপরে যেমন আজম খানের গান গাইতে পছন্দ করি, পাপড়ি গানটা আমি প্রায়ই স্টেজে গাই, আমার ফেভারিট গান পাপড়ি।
তারপর হচ্ছে লাকি আকন্দের আমায় ডেকো না, তারপর শিল্পকলার প্রোগ্রাম ছিল, সেখানে আমি হচ্ছে রেনেসার খুব জনপ্রিয় গান হৃদয় কাদা মাটির মূর্তি নয় গানটাই গিয়েছি। তো গাওয়া তো হয়। আর আমার মিলাপুকে ভীষণ পছন্দ, আমার খুবই পছন্দের আর্টিস্ট। এবং মিলাপু যখন আমার ফ্রেন্ড রিকোয়েস্ট নিয়েছে আমি খুবই খুশি হয়েছি। আচ্ছা, ভীষণ আনন্দিত ছিলাম। জেমস যে কভারটি করেছেন এটা অবশ্যই শুনবো আমরা, একটু ব্রেক থেকে ঘুরে আসি আমরা। দর্শক দেখতেই পাচ্ছেন গল্প কথা আড্ডা আমাদের আয়োজন একেবারে জমে উঠেছে। আমাদের সাথে রয়েছেন রুবা মজুমদার, আর আড্ডা হবে গল্প হবে, সময়টা ছোট্ট একটা ব্রেকে যাওয়ার, কোথাও যাবেন না, ফিরছি একটু পরে। ভিউয়ার্স, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি। আপনারা দেখছেন গ্লো অ্যান্ড লাভলি রেড কার্পেট, সাথে রয়েছেন রুবা মজুমদার। ব্রেকে যাবার আগে যেমনটি বলছিলাম যে আমরা জেমসে যে কভারটি করেছেন এই গানটি আমরা শুনতে চাই, একটা লাইন আপু। হ্যাঁ শিওর, জেমস ভাইয়া কান পর্যন্ত যাবে কিনা তো আমি জানি না, যেটা তো ভালো। ওকে। ভেবে ভেবে তোমার কথা উদাস হয়ে যায়, একা নির্জনে স্বপ্নের সংসারে খুঁজি তোমায়, কতদিন কত রাত্রি গিয়েছে পেরিয়ে, কভু আনমনে ছুঁয়ে গেছো তুমি লাজুক দৃষ্টি নিয়ে। অনন্যা অনন্যা তুমি আমার ভালোবাসা, অনন্যা অনন্যা তুমি আমার ভালোবাসা। চমৎকার। আমার মনে হচ্ছে আমাদের পোস্ট ঈদ সেলিব্রেশন চলছে, ঈদের পরে যেভাবে আপনার গানগুলো শুনছি ভীষণ ভালো লাগছে। জেমস এই কভারটি করবার পরে থাকে না যে জেমস তো বাংলাদেশের লেজেন্ড, আমরা সবাই জানি। অবশ্যই। হ্যাঁ, এই কভারটি করবার পরে থাকে না একটু প্রশংসা পাওয়া সবার থেকে, সবাই আসলে কি বললো এই গানটা করবার পর? আমার আসলে ওই গানটা সেই সময়টা একটুখানি আমরা হয় না আমাদের রাষ্ট্রীয় কিছু সময় পার করেছি আমরা, ওই সময় একটুখানি তো অফ একটা সময় ছিল। তো এটা আমার যে অডিয়েন্স তাদের কাছে আমি খুব এই গানটা নিয়ে মানে কি বলে একটা আনন্দের জায়গা, যে আমি কোথাও মুভ করা মানে রুবা একটু জেমসের ওই গানটা শুনবো, মানে আমার ফ্যামিলি বা প্যারেন্টস আদার্স বন্ধুরা সবাই এই গানটা খুব শুনতে চায় আমার কাছে। চমৎকার। মিউজিকের সাথে তো আপনার সম্পৃক্ততা অনেক বছর, অনেক লম্বা একটা সময় মিউজিকের সাথে আছেন। প্রত্যেকটা কাজেরই কিন্তু থাকে একটুখানি যদি বলি সফলতা ব্যর্থতা অনেক কাজেই থাকে। আপনার যদি প্রাপ্তির বিষয়গুলো একটু জানি যে এখন পর্যন্ত রুবা মজুমদারের মিউজিক ইন্ডাস্ট্রিতে প্রাপ্তি আসলে কি কি এখন পর্যন্ত? আমার প্রাপ্তির জায়গাটা আরো বেশি মনে হয় হয়ে উঠতো, আবার উঠবে ইনশাল্লাহ। তো অনেকদিন ধরে একটু গান রিলিজ হয়েছে অনেকদিন পরে। রোদের বাড়ি যেমন আমাকে অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিয়েছে, তারপর থেকে মানে থেমে থাকিনি। এখন মনে হচ্ছে আরো চেঞ্জ আসছে, আরো ভালো কিছু হচ্ছে, আরো ভালো কাজ আসবে, মানুষের কাছে আরো পৌঁছাতে পারবো। আচ্ছা, কতদিন ব্রেক দিয়ে আসলে মেঘে ঢাকা 4টা রিলিজ হলো? 2 বছর আগেই হচ্ছে 24-এ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান সাহস করে গিয়েছিলাম, তো পিয়ানো ভার্সনে ওইটা রিলিজ দিয়েছিলাম 2024 বছর একটা ব্রেক ছিল, ব্রেক ছিল। আচ্ছা, গানের মধ্যেই ছিলাম, স্টেজ পারফরমেন্স সব পারফরমেন্স হচ্ছিল, কিন্তু গান রিলিজ হয়নি। চমৎকার। রুবা মজুমদার যদি বলি একাধারে ফোক গান করছেন, সেগুলোকে ফিউশন করছেন, কান্ট্রি মিউজিক সে রিপ্রেজেন্ট করছে, সে আবার ব্যান্ডের গান করছেন, আবার সে রবীন্দ্রসঙ্গীত করছেন। আমি তো জানতে চাই যে কোন জনের গান আপনার করা বাকি আছে? আমি খুব নজরুল ভক্ত, নজরুল সঙ্গীত আমার গাওয়া হয়, কিন্তু আপনি এখন আবার গাইতে না ঠিক আছে, কারণ ওটা আমি রিলিজ করব, ওইটা একটা আনন্দ নিয়ে, ওইটা আমি আশা করছি ইনশাল্লাহ। আমরা রুবা মজুমদার দর্শকরা নজরুল সঙ্গীত পাচ্ছে সামনে, নজরুল সঙ্গীত সামনে নতুন গান আসবে এটা নিশ্চিত, কিন্তু নজরুলকে নিয়ে আমার ভাবনার জায়গাটা অনেক কি বলে অনেক বেশি স্ট্রং, তো এই জায়গাটা আমি করব ইনশাআল্লাহ। আচ্ছা, প্রত্যেকটা কাজের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একটা গোল থাকে যে অ্যাকচুয়ালি আমি এই জায়গায় নিজেকে দেখতে চাই কিংবা ভবিষ্যতে এই কাজ করতে চাই। তো রুবা মজুমদারের আসলে সামনে কি কোনো গোল আছে নাকি যেভাবে চলছে সবকিছু চলতে থাকবে? সবকিছু ভালোই চলছে ইনশাআল্লাহ, আরো ভালো হওয়া দরকার, ভালো হবে। আচ্ছা,
গোল আছে ভালো গান করব। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, এই সময়টাতে আমরা ইউটিউবে প্রচুর গান দেখি এবং অনেক অনেক গান আছে যেগুলো আসলে ভিউ এর উপরে ডিপেন্ড করছে, গানগুলো ভালো হচ্ছে না কিন্তু ভিউ এত মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে কিছু কিছু মিউজিক ভিডিওর কারণে। আপনার কি মনে হয় আসলে ভিউটা কি খুব জরুরি একটা গানের ক্ষেত্রে? ভিউটা তো অবশ্যই জরুরি, মানুষকে অনেক বেশি কানেক্ট করে। আর যেটা হচ্ছে যে আমার একটা পেজ আছে, আপনি জানেন, রুমা মজুমদার, সেম নামে। তো ওখানে যেমন আমার 9600 অডিয়েন্স আছে। তো এটা কিন্তু একদমই অর্গানিক, আমার কোনো কিছু নেই এর পিছনে। তো আমার কাছে মনে হয় আমি অর্গানিকভাবেই চলছি। তো সেই জায়গা থেকে আমি ভিউ কতখানি হবে এটা এখন দেখার বিষয়, বা আমি কতখানি অডিয়েন্সকে দিচ্ছি, অডিয়েন্স কতখানি নিতে পারছে, সেটা ডিপেন্ড করছে আর কি। একটা গান একজন শিল্পী আর কি তার পুরো ক্যারিয়ারটাকে আসলে টার্নিং পয়েন্ট হতে পারে একটা গান। অবশ্যই, যেমন আপনি যেমনটি বলছিলেন যে আমি আরটিভিতে যখন গান করেছি তখন ফোকের ভীষণ জনপ্রিয় গান ছিল, 12 মাসি গান ছিল, বসন্ত আসিল। তো ওই গানগুলো ভীষণ জনপ্রিয়, তো বেশ ভালো ভিউ হয়েছে। তো কি যেন বলছিলেন আপনি? হ্যাঁ, এই রোদের বাড়ি যেমন আপনার গান রিলিজ হয়েছিল 18-19 দিকে, এই গানটা একটা গান, হ্যাঁ আপনি যেমনটা বলছিলেন, গানটি কিন্তু বিশেষ শ্রোতাপ্রিয়তা পেয়েছে, দর্শকপ্রিয়তা পেয়েছে এবং সেই গানটা কি আপনার টার্নিং পয়েন্ট হচ্ছে ক্যারিয়ারে? হ্যাঁ, রোদের বাড়ি আমাকে একটা অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে গেছে। আমার অনেক সময় বলে যে ওর গান কিন্তু রোদের বাড়ি, মানে হয় না যে আমরা মিউজিক্যাল আড্ডায় গেছি বা কোনো শোতে গেছি, তখন মানুষ বলে যে রোদের বাড়ি গানটা আছে না, এইটা রুবার গান। ভীষণ মিষ্টি গলাটা তোমার। গল্প করতে এত ভালো লাগছিল, আসলে সময় স্বল্পতার জন্য আসলে শেষ করতে হচ্ছে। যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আপু? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমার ডিবিসি নিউজ আমার অনেক পছন্দের চ্যানেল, এবং সুমনদাকে অনেক থ্যাঙ্কস, পারোজ ভাইকে অনেক থ্যাঙ্কস। এবং ডিবিসির সাথে থাকুন, এবং আমার যে নতুন গান রিলিজ হয়েছে আপনারা শুনবেন, মেঘে ঢাকা চাঁদ, ভাল লাগবে ইনশাল্লাহ, শুনতে থাকুন। সবাইকে থ্যাঙ্কস, আমাকে একটা থ্যাঙ্কস দিয়ে দেন আপু। আপনাকে আপনাকে বিগ হাগ। ঠিক আছে, আপনার এই গানটা শুনে আমরা শেষ করছি, আমি দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি। হ্যাঁ, নিশ্চয়ই। ওকে দর্শক, এই ছিল গ্লো অ্যান্ড লাভলি প্রেজেন্ট ডিবিসি রেড কার্পেটের আজকের আয়োজনে। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে, সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ডিবিসি নিউজের সাথেই থাকুন। শুনছি যাব না আজ রোদের বাড়ি, মনটা আজ ভীষণ ভারী, একলা আমায় দেখবে আজ দূর হতে দূর পাহাড়ি। যাব না আজ রোদের বাড়ি, মনটা আজ ভীষণ ভারী, একলা আমায় দেখবে আজ দূর হতে দূর পাহাড়ি।